তুমি আপনি আপনি এখানে কি করছেন? আগে বল তুমি এখানে কেন? এখন বউয়ের অধিকার চাইতে আমার বাসা পর্যন্ত চলে এসেছ? আপনার বাসা মানে এটা আপনার বাসা? এই মেয়ে একদম ড্রামা করবে না। তোমাকে আমি হাড়ে হাড়ে চিনি। তুমি জেনে শুনেই এখানে এসেছ। কি হয়েছে? পিছন থেকে লুপার গলা শুনে পিছন ঘুরে তাকালো দিহান। দিহান একটু সরায় দরজার ওপাশে দাঁড়ানো অরিনকে দেখতে পেল লুপা। অরিনকে দেখা মাত্রই দৌড়ে এসে অরিনকে জড়িয়ে ধরল। দোস্ত তুই এসেছিস? জানিস আমার কতটা মন খারাপ হয়েছিল তুই আসবি না শুনে? লুপার কথায় কিঞ্চিত হাসে অরিন। দিহান হা হয়ে লুপা আর অরিনের দিকে তাকিয়ে আছে। লুপা দিহানকে বলল ভাইয়া বলেছিলাম না আমার একটা ফ্রেন্ড আসবে এটাই সে। লুপার কথায় দিহান আবারও শকট খেল। তাহলে তো এই মেয়ে আগে থেকেই দিহানকে চিনত? লুপা অরিনকে ভেতরে নিয়ে আসল। দিহান এখনো শব্দের উপর আছে। এই মেয়েটা কোনো বর্ষর জাল পাতছে যার ফাঁদে তারা সবাই পড়বে। দিহানের মাথায় এখন একটাই বিষয় ঘুরছে। কি কারণে এই মেয়েটা তাকে বিয়ে করছে? লুপা অরিনকে নিয়ে আসলো উপরে। দিশা, দিয়া, ইসি রেডি হচ্ছিল। লুপা সবাইকে উদ্দেশ্য করে বলল, হাই গাইজ শি ইজ মাই বেস্ট ফ্রেন্ড অরিন। লুপার কথায় সবাই ঘাড় ঘুরিয়ে তাকায়। পা থেকে মাথা পর্যন্ত দেখে অরিনকে। অরিন গ্রিন কালার একটা ড্রেস পরেছে। ড্রেসটা দেখেই বোঝা যাচ্ছে এটা একেবারে কম দামি কিন্তু নতুন। পায়ে ২০ টাকা দামের একটা জুতা। হাতে গলায় কানে কিছুই নেই। হাতে একটা শপিং ব্যাগ। মনে হয় লুপার জন্য কিছু আনছে। দিশা কিঞ্চিত হেসে বলল, ভালো আছো অরিন? জি আপু আলহামদুলিল্লাহ আপনি? আমিও ভালো। বসো এসে এখানে। তোমার কপালে রক্ত জমে আছে মনে হচ্ছে কি হয়েছে? ইসি। মাথা ঘুরে পড়ে গেছিলাম। সবার সাথে পরিচয় করিয়ে লুপা অরিনকে নিয়ে রুম থেকে বেরিয়ে আসল। তার বড় আম্মু মেজ আম্মু ও তার আম্মু সবাই একটা রুমে সোফায় বসেছিল। সাথে অনেক মহিলাও ছিলেন। লুপা অরিনকে নিয়ে সেখানে আসল। ওরা এসে দাঁড়াতেই সবাই তাদের দিকে তাকাল। লুপা বলল, আম্মু আমার বেস্ট ফ্রেন্ড অরিন। ভালো আছো অরিন? জি খালা আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো তো? পাশ থেকে একজন মহিলা জোরে হেসে উঠলেন। অরিন বোকা ভনে গেল। হঠাৎ করে এভাবে হাসার কারণ কি হতে পারে তার মাথায় আসে না। হাসি থামিয়ে মহিলা বললেন, খালা বলে বেশিরভাগ বুয়ারা ডাকে তাই এই ডাকটা যে কারো মুখে শুনলে আমার তাকে বুয়া বুয়া লাগে। দিহানের আম্মু উনাকে কিছু বলতে চান তার আগে লুপার আম্মু হাত চেপে ধরে ইশারায় বাধা দেন। ঝামেলা করে লাভ নেই এদের সাথে। দিহানের আম্মু লুপার আম্মুকে কানে কানে কি যেন বললেন। লুপার আম্মু দাঁড়িয়ে বললেন আপনারা বসেন আমি একটু আসছি। লুপা তুই আমার সাথে আয়। অরিন তুমি একটু এখানে থাক মা লুপার সাথে আমার কথা আছে। অরিন দাঁড়িয়ে থাকল। লুপাকে নিয়ে তার আম্মু চলে গেলেন। অরিনকে দিহানের আম্মু বসতে বললেন অরিন বসল না। টি টেবিলের ওপর নাস্তার বাটি রাখা। মনে হয় উনাদের নাস্তা দেওয়া হয়েছিল। মুরুব্বি টাইপ একজন মহিলা অরিনকে বললেন এই মেয়ে এগুলা একটু কিচেনে রেখে আসো তো। দিহানের আম্মু ও তার বড়মা বাধা দিল না। অরিন বলল জি না আন্টি। ঠিক আছে আমি রেখে আসতে পারব। অরিন বাটির ট্রে নিয়ে রুম থেকে বেরিয়ে আসল। এসে পড়ল মহা বিপদে। কিচেন কোনো দিকে সে জানে না। অরিন চারিদিকে চোখ বুলাল। সব দিকে চোখ বুলিয়ে অরিন একটা জিনিস আবিষ্কার করল। এখানে একটা মানুষও গরিব নাই। সেটা তাদের পোশাক দেখেই বোঝা যাচ্ছে। অরিন একবার নিজের জামার দিকে তাকাল। তারপর আবার সবার দিকে তাকাল।
সবাই কত দামি দামি জামা পরেছে আর সে ছোট একটা দীর্ঘশ্বাস ছেড়ে একটু এগোয়। কাকে জিজ্ঞেস করবে কিচেন কোনো দিকে? নার্ভাস ফিল করছে সে। তুমি আসবা বলে শপিং করতে গেলা, আর এখন বলছো তুমি আসতে পারবা না? এমন কথা কানে আসতেই পাশ ফিরে তাকালো অরিন। কেউ একজন দাঁড়িয়ে ফোনে কথা বলছে। অরিন একটু এগিয়ে গিয়ে বলল, এক্সকিউজ মি। দিহান পিছন ঘুরে তাকালো। অরিনকে দেখে সাথে সাথে ফোনটা কেটে দেয়। অরিন এসেছে থেকে টেনশনে তার জান বেরিয়ে যাচ্ছে। এতক্ষণ ধরে সে অরিনকে হাতে পাওয়ার অপেক্ষা করছে। অরিনের হাত থেকে ট্রেটা নিয়ে তার পাশে চেয়ারের ওপর রেখে অরিনের হাত ধরে তাকে টেনে নিয়ে একটু আড়ালে গেল। অরিনকে দেয়ালের সাথে চেপে ধরে বলল, সত্যি করে বল, এ বাড়িতে আসার উদ্দেশ্য কি? কার লোক তুমি? কে পাঠিয়েছে তোমায়? অরিন নিজেকে ছাড়াতে ছটফট করছে। ছটফট করতে করতে বলল, ছাড়ুন আমায়, নয়তো চিল্লিয়ে সবাইকে জড়ো করব। দিহান দাঁতে দাঁত চেপে বলল, অনেক হুমকি দিয়েছ আমায়। আর না। কি ভাবো তুমি আমি বুঝি না? তুমি যে অনেক বড় একটা প্ল্যান করে আছো আমাদের পরিবারকে বরবাদ করতে, তা আমি বুঝে গেছি। বল, কার হয়ে কাজ করছো? ছাড়ুন আমায়, নয়তো সত্যি সত্যি চিল্লাব। চিল্লাও, যত খুশি চিল্লাও। মান সম্মানের ভয় করে আমি আমার নিজের পরিবারকে বরবাদ করতে পারবো না। ছেড়ে দিন প্লিজ, হাতে খুব লাগছে বিশ্বাস করুন। তোমার মতো সাংঘাতিক মেয়েকে বিশ্বাস করতে বলছো? আমি মিথ্যে বলছি না। দিহান অরিনের হাত আরও জোরে চেপে ধরল। অরিন ব্যথায় আহ্ বলে আর্তনাদ করে উঠল। দিহান বলল, এসব নাটক আমার সামনে করবা না। ভালোই ভালোই বল, কার হয়ে তুমি কাজ করছো? আমার পরিবারের সাথে তোমার কিসের শত্রুতা? আগে ছাড়ুন, তারপর বলছি। আমায় বোকা পাইছ? তোমায় ছেড়ে দেই আর তুমি দৌড়ে পালাও? আপনি তো বোকাই। বোকা না হলে এত বড় ছেলের পেন্টের চেইন খোলা থাকে? দিহান তৎক্ষণাৎ অরিনকে ছেড়ে দিয়ে দুহাত দিয়ে অন্ডকোষ বরাবর চেপে ধরল। অরিন ভো মেরে দৌড়ে পালাল। দিহান হাত সরিয়ে তাকিয়ে দেখল তার চেইন লাগানোই আছে, খোলা নয়। দিহান বিড়বিড় করে বলল, এত সহজে আমাকে বোকা বানিয়ে গেল? এর বদলা তো আমি নিব। লুপার খুব গর্ব হচ্ছে নিজের মায়ের প্রতি। ওর মা ওকে ঢেকে এনে কত সুন্দর করে বলে গেলেন, অরিনকে তোর একটা ভালো ড্রেস পরতে দে, সাথে একটু সাজিয়েও দিবি। মানুষজন কেউ কিছু বলে ফেললে পরে মেয়েটা লজ্জা পাবে। লুপা অরিনকে খুঁজে পাচ্ছে না, অরিন কই গেল কে জানে। অরিনকে খুঁজতে এসে তার চোখ আটকে গেল নীল পাঞ্জাবি পরা শাওনের দিকে। কত সুন্দর লাগছে তাকে। লুপা এমনভাবে শাওনের দিকে তাকাচ্ছে যেন চোখ দিয়ে শাওনকে গিলে খেতে পারলে খেয়ে ফেলত। শাওনের ফর্সা গালে খোঁচা খোঁচা দাড়ি। লুপার ইচ্ছে করছে শাওনকে ধরে গিয়ে দুয়েকটা চুমু দিয়ে আসতে। লুপা এক ধ্যানে শাওনের দিকে তাকিয়ে আছে। সে কল্পনায় হারিয়ে গেছে। শাওনের সাথে নদীতে নৌকায় চড়ছে সে। শাওন বৈঠা বাইছে, লুপা তার কোলে বসে সেও বৈঠা ধরে আছে। শাওন মাঝে মাঝে তার ঘাড়ে নাক ডুবিয়ে দিচ্ছে। সে চোখ বন্ধ করে তা উপভোগ করছে। শাওনকে নিয়ে জেগে জেগে স্বপ্ন দেখছিল। লুপা হঠাৎ ধাক্কা খেয়ে সে পড়ে যেতে লাগে, কিন্তু পড়ে না, তার আগেই তাকে ধরে ফেলে অরিন। অরিনের ধাক্কা খেয়ে হুঁশ আসে তার। সামনে তাকিয়ে দেখল শাওন নাই, চলে গেছে। অরিনকে বলল, কুত্তি, সেই কখন থেকে তোকে খুঁজছি, কই ছিলি তুই? এই তো একটু এদিকেই ছিলাম। তোকে সেই কখন থেকে ডাকছি অথচ তুই শুনছিস না। খেয়াল করিনি, চল আমার সাথে। কই? আগে আয়। লুপা অরিনকে টেনে নিয়ে গেল তার রুমে। অরিনের হাতে একটা ড্রেস ও কিছু গহনা দিয়ে বলল, এগুলা পরে আয় তাড়াতাড়ি, একটু পরেই অনুষ্ঠান শুরু হবে। অরিন মাথা নিচু করে দাঁড়িয়ে থাকল।
সে অপমান বোধ করছে। চোখের কোণে জল জমে গেল। লুপা বুঝে গেল অরিন সে অরিনের হাতে হাত রেখে বলল, তুই কি ভাবছিস? এই যে এত এত মেয়ে এসেছে, এখানে সবাই ওদের জামা পরে আছে। উহু, অর্ধেক মেয়েদের আমি গিফট করেছি। মিথ্যে বলল, তুই না পড়লে কিন্তু আমি সত্যি কষ্ট পাব। লুপা অরিনকে টেনে নিয়ে ওয়াশরুমে ঢুকিয়ে দিল। কিছুক্ষণ পরে অরিন ওয়াশরুম থেকে বের হল। মেরুন রঙের লং ড্রেসে খুব সুন্দর লাগছে অরিনকে। লুপা অরিনকে সাজিয়ে দিল। সাজানোর পরে লুপা অরিনের দিকে হা করে তাকিয়ে তাকল। অরিনকে চিনাই যাচ্ছে না। অবাকের স্বরে লুপা বলল, ওরে অরিন, তোরে তো একদম পরি লাগছে রে। কি সুন্দর টানা টানা চোখ তোর, পাতলা ঠোঁট, সরু নাক, তোকে একদম নায়িকাদের মতো লাগছে। অরিন বলল, তোর গ্যাস দেওয়া শেষ হলে আমায় ছাড় এবার। লুপা অরিনকে নিয়ে বাইরে চলে আসল। একটু পরেই অনুষ্ঠান শুরু হল। দিশা ইসি লুপাকে টেনে নিয়ে গেল। অরিন একা একটা কোণে দাঁড়িয়ে থাকল। দূর থেকে দেখতে লাগলো কত সুন্দর একটা পরিবার। সবার মুখে খুশির ঝলমলে ঝিলিক। লুপা কেক কেটে সবার আগে তার বড় আব্বু ও বড় আম্মুকে খাওয়াল। তারপর একে একে তার পরিবারের সবাইকে। লুপা অরিনকে ডাক দিল। অরিন মাথা নেড়ে বুঝাল সে এখানেই ঠিক আছে। সবাইকে কেক দেওয়া হল। লুপা অরিনের জন্য এক পিচ কেক এনে বলল, নেহা কর। অরিন ছোট এক বাইট খেল। তারপর লুপার দিকে বাড়িয়ে দিল। লুপা এক বাইট নিল। লুপা কেক মুখে ঢুকাতেই শাওন বলল, আমার নজর লাগছে, তোমার ডায়রিয়া হবে। লুপা বমির মতো করে বলল, ওয়াক। নীল শাওনকে বলল, দোস্ত তুই বললি ডায়রিয়া হবে, এখন তো প্রেগন্যান্ট হয়ে গেছে। লুপার আগে হাতের অবশিষ্ট কেকটুকু নীলের মুখে মাখিয়ে দিয়ে অরিনকে নিয়ে কটকট করে চলে গেল। নীলের চোখ মুখ সব কেক দিয়ে লেপে আছে, কেক ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। শাওন তাড়াতাড়ি ক্যামেরা অন করে ভিডিও করছে আর হাসছে। দিহান এসে নীলকে দেখে চিৎকার দিয়ে উঠে আহহ। শাওন আরও জোরে হেসে ওঠে। দিহান বলে, এইটা কে? বলেই জোরে সেও হেসে ওঠে। তারপর নীলকে বলে, নীল তোকে একদম বিলাইয়ের মতো লাগছে ভাই, বিশ্বাস কর। শাওন হাসতে হাসতে বলল, কেকের হলুদ অংশটুকু দেখে মনে হচ্ছে কেউ এর মুখে টয়লেট সেরে দিছে। নীল এবার ক্ষেপে গেল। শাওনকে ধরে তার মুখ থেকে শাওনের মুখে মুখ লাগিয়ে ঘষে ঘষে কেক লাগাতে লাগল। শাওন বারবার মুখ সরিয়ে নিচ্ছে। নীল দুহাতে চেপে শাওনের মুখ এনে তার মুখ লাগিয়ে ঘষা দিচ্ছে। দিশা আর ইসি এসে জিজ্ঞেস করল, ভাইয়া কি হইছে? দিহান বলল, নীল শাওনকে লিপকিস দিতে চাচ্ছে। দিহানের কথা শুনে দিশা আর ইসির চোখ কপালে উঠে গেল। ইসি মুখ বাঁকিয়ে বলল, ছি, নীল ভাইয়া একজন গে। কথাটা নীলের কানে যেতেই নীল থেমে গেল। রক্তিম চোখে ইসির দিকে তাকাল। দিশা বলল, নীল ভাইয়া, তুমি শাওন ভাইয়াকে রেপ করতে চাইছ? ছি। দিশা কথাটা জোরে জোরে বলছিল, সেটা তাদের বর্মার কান পর্যন্ত পৌঁছায়। উনি এসে বলেন, কিরেকে কাকে কি করতে চাইছে? ইসি বলল, আম্মু, নীল ভাইয়া শাওন ভাইয়াকে রেপ করার চেষ্টা করছে। উনি হতভম্ব হয়ে গেলেন। নীলের দিকে তাকিয়ে দেখলেন নীল তার রক্তিম চোখে সবাইকে কুপিয়ে হত্যা করছে। উনি ইসিকে বললেন, এসব কি বলছিস, এসব হয় নাকি? আম্মু, নীল ভাইয়া গে। গে কি? শাওন আর দিহান হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। দিশা তার বড় মাকে নিয়ে চলে আসল। নীলকে সে কিছুতেই তার পরিবারের কাছে খারাপ করে তুলে ধরতে পারবে না। নীল যেমনই হোক, নীলের সম্মানটা তার কাছে অনেক। সে যে সেই ছোট থেকে নীলকে ভালোবাসে, শুধু বলতে পারে না নীলের সামনে দাঁড়িয়ে।
কারণ নীল তার ভাইয়ের বন্ধু। কিছুক্ষণ পরে সব মেহমানরা একে একে চলে যায়। অরিন লুপার থেকে বিদায় নেয়। লুপা কিছুতেই তাকে ছাড়বে না। অনেক বুঝিয়ে লুপাকে মানাল। আজ না গেলে তার সৎ মা তাকে কেটে ফেলবে। সবার থেকে বিদায় নিয়ে চলে আসল। গেটের বাইরে পা রাখতেই তার কানে এল। মাত্র 200 টাকার একটা বই নিয়ে এসে পেট পুড়ে খেয়েও গেলা, আবার ফ্রিতে একটা জামাও পেলা। এমন তীক্ষ্ণ কথা কানে আসতেই পা থেমে গেল অরিনের। পিছনে থাকিয়ে দেখল দিহান পকেটে হাত রেখে তার দিকে তাকিয়ে আছে। কথাটায় অরিন শুধু অপমানবোধ করল না, কষ্টও পেল অনেক। ভিতর ফেটে কান্না আসছে তার। সত্যিই তো মাত্র 200 টাকার একটা বই নিয়ে এসে দাওয়াত খেল, আবার সাথে জামাও একটা নিল। কতবার করে লুপাকে বলছিল আমি নিব না ড্রেসটা। লুপা রাগ কান্না করে দেয়, তাই বাধ্য হয়ে সে ড্রেসটা নেয়। দিহান এগিয়ে এসে অরিনের সামনে দাঁড়াল। তারপর অরিনকে বলল, তোমাকে কেন জানি আমার কাছে এরকম ড্রেসেও খেত খেত লাগছে। আচ্ছা তুমি কি বস্তিতে থাক? নিশ্চুপ। যাক ভালো হয়েছে দীপা তোমাকে একটা ভালো ড্রেস পরতে দিয়েছে, নয়তো অনুষ্ঠানের সৌন্দর্যই নষ্ট হয়ে যেত। যা পরে আসছিলা। দিহানের সব কথা গিয়ে অরিনের কলিজায় বিষাক্ত তীরের মতো লাগছে। অরিন ঠোঁট কামড়ে কান্না আটকাতে চেষ্টা করছে। দিহানের খুব মজা লাগছে অরিনের এমন বিষাদময় চেহারা দেখতে। তার প্রতিশোধ নিতে পারছে ভেবে আরও শান্তি লাগছে। অরিন নিজেকে অনেক কষ্ট করে সামলিয়ে বলল, কে বলেছে আমি ফ্রিতে ড্রেস পেয়েছি? এটা আমার শ্বশুর বাড়ি না? এই বাড়ির সব কিছুর উপর আমার হক আছে। এই ড্রেসটার উপরও আমার হক ছিল। হা হা হা, তোমার মতো একটা বস্তির মেয়েকে এই বাড়ির বউ বানাবো আমরা? অলরেডি তো বানিয়েই দিছেন। এখন যদি আমি আপনার বাড়ির মানুষদের বলি আপনি আমায় বিয়ে করে বউ বলে অস্বীকার করছেন, তাহলে কিন্তু। ওয়েট, তুমি কি এখন আমাকে এই ভয় দেখাচ্ছ যে আমার বাড়ির সবাইকে এ বিষয়ে বলে দিয়ে আমার ঘরে উঠবে? হা হা হা, তাহলে শুনে নাও। তোমাকে আমার পরিবারের কেউই মানবে না। কোচ তুমি কোনো দিকেই আমার যোগ্য নও। না তোমার ফ্যামিলি স্ট্যাটাস, না তোমার সৌন্দর্য, না তোমার চলাফেরা, কোনো কিছুই আমার ধারে কাছেও আসে না। তুমি জান আমি যাকে ভালোবাসি তার ফ্যামিলি স্ট্যাটাস কেমন? অনেক ভালো পরিবারের মেয়ে সে। তোমার মতো মিডল ক্লাস না। আর সে দেখতেও অনেক সুন্দর, সমাজে কিভাবে চলতে হয় সেটাও তার জানা আছে। তোমার মতো ফকিন্নি বেশে কোথাও যায় না। অরিনের চোখের পানি আর আটকে রাখতে পারল না। গাল বেয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। মাথা নিচু করে ঠোঁট কামড়ে নিঃশব্দে কাঁদতে থাকে। অরিনের কান্না দেখে দিহানের বুকের ভেতর মুচড় দিয়ে ওঠে। অরিনের কান্না দেখে তার খুব কষ্ট হচ্ছে। কিন্তু কেন? সে তো এটাই চেয়েছিল। অরিনকে কষ্ট দেওয়ার জন্যই তো এতটা কথা বলল। অরিন কষ্ট পেয়েছে, তাহলে সে কেন খুশি নয়? অরিন চোখের পানিটা মুছে চলে যেতে লাগে। 2-1 কদম গিয়ে থেমে যায়। পিছন ঘুরে দিহানকে বলে, 3টা জিনিস কখনো ধরে রাখা যায় না, টাকা, সৌন্দর্য, সম্মান। এই 3টা জিনিস তুচ্ছ কারণেও হারিয়ে যায়। আজ আছে তো কাল নেই। তাই অহংকার করবেন না। অহংকার সৃষ্টিকর্তার চাদর। উনার চাদর নিয়ে টানাটানি করলে উনি বরদাস্ত করেন না, সব পতন করে দেন। কথাগুলা বলেই অরিন চলে যেতে গিয়ে আবারও থেমে যায়। তবে এবার চোখগুলা মার্বেলের মতো করে বড় বড় করে থামছে। তৎক্ষণাৎ পিছন ঘুরে তাকালো দিহান এখনো দাঁড়িয়ে আছে তার দিকে তাকিয়ে। অরিন বলল, আপনি দেখছি সত্যি সত্যি বোকা। পেন্টের চেইন খোলা কেন? দিহান রেগে গেল। এই মেয়েটা পেয়েছে কি সবসময় শুধু এই কথা বলে তাকে বোকা বানাতে চায়। রাগে নাক ফুলিয়ে দাঁতে দাঁত চেপে বলল, হ্যাঁ খুলে রাখছি তুমি দেখবা বলে।
ছি, কি জঘন্য কথাবার্তা বলেন আপনি। চেইন লাগান। না জানি কার কার সামনে এভাবে ঘুরে বেড়াইছেন। তুমি একটা সেই লেবেলের সাংঘাতিক মেয়ে, তোমাকে আমি হাড়ে হাড়ে চিনি। তুমি নিজেকে খুব চালাক মনে কর, তাই না? তাহলে তোমার থেকে দ্বিগুণ চালাক আমি। এসব বলে বোকা বানাতে পারবা না আর। আপনি চালাক। আপনার দাদা চালাক। দাদার দাদাও চালাক। এবার প্লিজ চেইনটা লাগান। বললাম না, খুলে রাখছি। আমি ইচ্ছে করে এভাবে রাখছি। আমার শখ লাগে খুলে রাখতে, তাই রাখছি। তাতে তোমার কিছু আসে যায়? অরিন ফোনটা বের করে বলল, আমি কিন্তু আপনার ছবি তুলে নেটে ছেড়ে দিব। দিহান দু পা ফাঁক করে দু হাত ছড়িয়ে দাঁড়িয়ে বলল, তুল না তুল, আমি ভয় পাই নাকি? অরিন একটা ছবি তুলল, তারপর চলে গেল। দিহান পিছন থেকে চেঁচিয়ে বলল, আরে যাও যাও, তোমার মতো মেয়েকে আমার চিনা আছে। একবার ধোঁকা দিস, এটাই অনেক। দিহান চৌধুরীকে বারবার ধোঁকা দেওয়া সহজ কথা নয়। দিহান রুমে চলে আসল। রুমে আসতেই তন্দ্রার কল এল। তন্দ্রার সাথে কথা বলে বলে জামা চেঞ্জ করে খাটে শুয়ে পড়ল। সে খেয়ালই করেনি যে সত্যি সত্যি তার চেইন খোলা ছিল। দিশা, ইসি, শাওন, নীল, লুপা ছাদে বসে গল্প করছে। রুহান আর দিয়াও ছিল, ওরা চলে গেছে একটু আগে। এখানে এই 5টা মানুষের মধ্যে কেউই ভেতর থেকে সুখী নয়। সবারই ভেতরে ভালোবাসা প্রকাশ করতে না পারার যন্ত্রণা। নীল লুপাকে, লুপা শাওনকে, শাওন দিশাকে, দিশা নীলকে ভালোবাসে। এরা কেউ জানে না তারা যাকে ভালোবাসে সে মানুষটা কাকে ভালোবাসে। শুধু ইসি জানে সে যে মানুষটাকে ভালোবাসে সেই মানুষটা কাকে ভালোবাসে। কারণ ইসি যাকে ভালোবাসে সে আর কেউ নয়, তারই আপন চাচাতো ভাই দিহান। সেই ছোট্ট থেকে ভালোবাসে দিহানকে, শুধু মুখ ফুটে বলার সাহস পায়নি, কারণ দিহান তাকে সবসময় বোনের চোখে দেখেছে। দিহান আর তন্দ্রার সম্পর্ক যখন সবাই মেনে নেয়নি তখন দিহান এসে দিশা আর ইসির হেল্প চেয়েছিল। নিজের ভালোবাসার মানুষের বিয়ের ঘটকালি নিজে করা কতটা বেদনাদায়ক সেটা সে তখন বুঝেছিল। সবাই চুপচাপ বসেছিল। সবার নীরবতা ভেঙে লুপা বলল, শাওন ভাইয়া, আমার জন্মদিন উপলক্ষে একটা গান গেয়ে শোনান না প্লিজ। শাওন কিছু বলার আগেই নীল বলল, আমি শোনাচ্ছি। লুপা বলল, আমার না হার্ট অ্যাটাক করার কোনো শখ নেই, আপনি চুপচাপ বসে থাকুন। শাওন ভাইয়া প্লিজ একটা গান গান না প্লিজ। ওকে গাইব, তবে আমার সাথে যে কাউকে গাইতে হবে। আমি আছি, চিন্তা করিস না। নীল, আপনাকে না আমি নিষেধ করছি, তারপরও আপনি বেহায়ার মতো গাইতে চান কেন? তুমিই বা বেহায়ার মতো বারবার নিষেধ করেছ কেন? কারণ আপনার কাউকা গান শুনে আমি অজ্ঞান হতে চাই না। লুপা চুপ কর তুই। নীল ভাইয়া তুমিও গাও, ওর কথা কানে নিও না। দিশা, ওরে দিশা উম্মম্মা। নীল ফ্লাইং কিস দিল। দিশা লজ্জায় লাল হয়ে গেল। ওকে ওকে স্টার্ট কর। দিশা, ওয়েট, আগে দিহান আসুক, আমি দিহানকে কল দিচ্ছি। ইসি ফোন হাতে নিয়ে দিহানের নাম্বারে ডায়াল করল। দিহানের নাম্বার ওয়েটিং দেখাচ্ছে। ইসির আগে নাক ফুলিয়ে বলল, ফালতু একটা মেয়ের সাথে প্রেম করে আমাদের দিহানও ফালতু হয়ে যাচ্ছে। এখানে আমরা সবাই এখানে আছি আর ও ওর ন্যাকা জিএফআইয়ের জন্য এসবের ধারে কাছেও আসছে না। একটা ভালো মেয়ে পেতাম তাহলে ভাইয়াকে জোর করে ধরিয়ে বিয়ে দিয়ে দিতাম। এই ন্যাকা তন্দ্রাকে আমার মোটেও ভালো লাগে না। দিশা, আপু, ওই যে আমার ফ্রেন্ড অরিন আছে না, ও কিন্তু খুব ভালো মেয়ে, ওকে নিয়ে আসি। দূর, পাগল নাকি? একদম ক্ষেত একটা মেয়ে, তারপর অতটা সুন্দরও না, ভাইয়ার সাথে একদম মানাবে না। আমাদের বাড়িতে এই প্রথম আসল। কিভাবে এসেছে দেখছিস? আমাদের পরিবারে এমন মেয়েকে বউ করে আনলে লোকে কি বলবে?
এই মেয়েটাকে নিয়ে ভাইয়া সমাজে চলবে কি করে? দিশা। দিশার কথা শুনে লুপার মুখ কালো হয়ে যায়। অরিনকে নিয়ে এরকম কথা শুনতে তার খারাপ লাগছে। লুপার গোমরা মুখ দেখে নীলের খারাপ লাগলো, তাই সে দিশাকে বলল, দিশা, কাউকে নিয়ে এভাবে কিছু বলা ঠিক না। হ্যাঁ, বাড়ির বউ দেখতে অসুন্দর হলে লোকে নানান কথা বলে, কিন্তু বাড়িতে যখন একটা খারাপ বউয়ের কারণে অশান্তি নেমে আসে তখন কিন্তু সমাজ সেই অশান্তির ভাগ নিতে এগিয়ে আসবে না। আর রইল ক্ষেত কথাটা, আমি দেখেছি মেয়েটাকে। মেয়েটা মোটেও ক্ষেত নয়, শুধু গায়ের রংটা একটু চাপা। আর টাকা না হলে কিন্তু তোমাকে আমাকে সবাইকেই ক্ষেত লাগবে। কারণ মানুষের সৌন্দর্য আর স্মার্টতা ফুটিয়ে তুলে একমাত্র জামা কাপড়, আর কিছুই না। আরেকটা জিনিস আছে, সেটা হলো মানুষের সুন্দর ব্যবহার। তুমি যতই সুন্দর হও, তোমার ব্যবহার ভালো না থাকলে তুমি কারো কাছে মনের মতো সুন্দর নও। নীলের কথা শুনে দিশা মাথা নিচু করে বসে থাকে। নীল আর বসে থাকে না, উঠে চলে যায়, সাথে শাওনও উঠে যায়। নীল ও শাওনের যাওয়ার দিকে তাকিয়ে তাকে দিশা তন্দ্রার সাথে ফোনে কথা বলছিল দিহান, তখনই রুমে শাওন আর নীলের আগমন ঘটে। ওদের দেখে দিহান তন্দ্রাকে বিদায় জানিয়ে ফোন কেটে দেয়। নীল খাটের একপাশে, শাওন অন্য পাশে এসে বসল। নীল মুখটা গোমরা করে বসে আছে দেখে দিহান তার পিঠে চাপড় দিয়ে বলল, কি ব্যাপার, আমাদের নীলদরিয়ার কি হল? নীল রাগী লুকে তাকাল। দিহান নীলের পিঠ থেকে হাত সরিয়ে ঠোঁটে আঙুল দিয়ে তালা দিল। শাওনকে ইশারায় বলল, কি হইছে? শাওন কিছু বলল না। দিহান এবার নীলের হাতের উপর নিজের হাত রেখে বলল, দোস্ত, কি হইছে? কেউ কিছু বলছে? নীল এখনো চুপ। দিহান আরও দুয়েকবার জিজ্ঞেস করল। নীল দিহানকে বলল, আচ্ছা দিহান, তুই একটা কথা বলতো, তোর বোন এত অহংকারী হলো কি করে? তুই আন্টি বা আঙ্কেল তো এমন না, তাহলে ও এমন হলো কেন? কেন, কি করছে, কিছু বলছে তোকে? আমাকে বলেনি, অন্য কাউকে বলছে। আচ্ছা দিহান, তুই বলতো, একটা মানুষের যদি সামর্থ্য থাকে না ভালো কিছু গিফট করার বা ভালো কিছু পড়ার, তাহলে কি সেটা তার দোষ? উপরওয়ালা তাকে গরিব দিছে, সে কি করবে? আমি তোর কথার আগা মাথা কিছুই বুঝতেছি না, বুঝিয়ে বল। আচ্ছা বলতো, লুপার ফ্রেন্ড যে এসেছিল, ও দেখতে কেমন? অরিনের কথা বলছিস? নাম জানি না। আজ যেটা মেরুন ড্রেস পরেছিল ওইটা। বল, ও দেখতে কেমন? ভালোই, তবে চোখ দুটো অসম্ভব সুন্দর। ও কি দেখতে ক্ষেত? দিহান এবার নীলের দিকে কপাল কুঁচকে তাকাল। কিছুটা ঘাবড়ে গিয়ে বলল, তুই হঠাৎ এসবকে কেন জিজ্ঞেস করছিস? আগে বল, মেয়েটা কি দেখতে ক্ষেত? আমি কি জানি? আমি ওসব খেয়াল করি না। আচ্ছা এটা বল, ও তোর বউ হলে তুই কি ওকে নিয়ে সমাজে চলতে পারবি না? মানলাম মেয়েটা দেখতে তন্দ্রার মতো সুন্দরী না, তাই বলে সে খারাপ? সে তোর বউ হওয়ার যোগ্যতা রাখে না? নীলের কথা শুনে দিহানের গলা শুকিয়ে গেছে। তাহলে কি অরিন সবাইকে বলে দিছে তাদের বিয়ের কথা? দিহান শুকনো একটা ঢোক গিলে বলল, বিশ্বাস কর নীল, আমার কোনো দোষ নাই। সব দোষ ওর। দোষ যারই হোক, কাউকে নিয়ে এভাবে কথা বলা ঠিক না। মানুষ যেমনই হয়, সে মানুষ, তাই তাকে ছোট করে দেখার কিছুই নেই। ছোট করার জন্য এসব বলা হয়নি নীল, এগুলা কষ্ট দেওয়ার জন্য বলা হয়েছে। তাই বলে এসব কথা বলবে? যদি তোর সাথে কেউ এমন করত, তুই কি তার উপর ক্ষেপে থাকতি না? কেমন যদি করত? ও যা করছে। হ্যাঁ সেটাই তো আমি বলছি, ও কেন এটা করল? ও কি ছোট? ওর মাথায় কি বুদ্ধি নাই? জানিস, দুইবার বলেছে আমার পেন্টের চেইন খোলা। এবার বুঝো মেয়েটা কেমন নোংরা কথা বলে। দিশা তোর সাথে এমন ফাজলামো করে? দিশা কি ওর মতো ফাজিল? ওর মতো মানে? কার মতো?
এক মিনিট, তুই কার কথা বলছিস? এটা তো আমার প্রশ্ন। তুই কার কথা বলছিস? নীল দিহান দুজন দুজনার দিকে কপাল কুঁচকে জিজ্ঞাসুক চোখে তাকিয়ে আছে। শাওন এসবের আগামাথা কিছুই বুঝতেছে না। সে দিহানকে বলল, দিহানকে তোকে দুইবার পেন্টের চেইন খোলা বলছে? দিহান শুকনো একটা ঢোক গিলে বলল, কই কে কেউ বলেনি। শাওন নীল এবার দিহানের দিকে সন্দেহের চোখে তাকাল। শাওন এসে দিহানের পাশে বসল। এক পাশে নীল, এক পাশে শাওন। দিহান লাফ দিয়ে উঠে বলল, দিদি, দিশাকে নিয়ে আসছি, আজ না আমাদের ট্রুথ এন্ড ডেয়ার খেলার কথা। বলেই রুম থেকে বেরিয়ে গেল দিহান। এক কথায় পালাল। লুপাদের বাসা থেকে এসেছে দুদিন হল। এখন অরিনের মন থেকে মুছতে পারছে না দিহানের বলা কথাগুলা। কিভাবে লোকটা চোখে চোখ রেখে কথাগুলা বলে দিল? মনে দয়া মায়া নাই? আচ্ছা, উনার জিএফ দেখতে কেমন? নিশ্চয়ই খুব সুন্দরী। উনি মানুষটাই তো এত সুন্দর যে উনার সামনে সুন্দরী কারি প্রয়োজন। করুক উনি যে কাউকে বিয়ে, তাতে কি সে কি উনাকে ভালোবাসে? যে কাজটার জন্য বিয়ে করছে সেটা শেষ হয়ে গেলে ডিভোর্স দিয়ে দিবে। এসব ভেবে ভেবে আনমনে রাস্তা দিয়ে হাঁটছিল অরিন। হঠাৎ একটা মেয়েকে দেখে থেমে যায় সে। বয়স ৮৯ হবে। হাতে একগুচ্ছ গোলাপ। পরনে হলুদ একটা ফ্রক। ফ্রকটা ময়লা হয়ে আছে। এক ধ্যানে মেয়েটা শপের দিকে তাকিয়ে আছে। অরিন একটু এগিয়ে গিয়ে মেয়েটার সামনে দাঁড়াল। লাল একটা ফ্রক টাঙানো শপের ভিতর। ওই ফ্রকটার দিকে তাকিয়ে আছে মেয়েটা। অরিন মেয়েটাকে বলল, এই পিচ্চি কি দেখি সেখানে? অরিনের কথায় চমকে ওঠে মেয়েটা। তারপর হাসি মুখে বলে, আমাগো তো দেইকাই মন ভরতে হয়। আমাগো তো আপনাগো মতো টাকা নাই যে কিন্না পইরা মন ভরমু। মেয়েটার কথা শুনে অরিনের বুকটা ছেদ করে উঠল। অরিনের ইচ্ছে করছে মেয়েটাকে কিনে দিতে, কিন্তু তার হাতে মাত্র ২৮০ টাকা আছে। আর এই ড্রেসটা কম হলেও ৪,০০০ হবে। মেয়েটা চলে যেতে লাগল। এরই মাঝে ওই দোকানে দিহান ঢুকল। অরিন সেটা দেখে পিছন থেকে মেয়েটাকে ডাক দিল, ওই ফুলকলি পিচ্চি। মেয়েটা পিছন ঘুরে তাকাল। অরিন বলল, আমার সাথে আয়, আমি তোকে ড্রেস কিনে দিব। মেয়েটা বিশ্বজয়ের হাসি দিয়ে বলল, সত্যিই। অরিন হাতে ধরে তাকে নিয়ে শপে ঢুকল। দিহান শাড়ি দেখছে, মনে হয় উনার জিএফ কে গিফট দিবেন। অরিন যে দিহানের পাশে দাঁড়িয়ে আছে তা দিহান খেয়াল করেনি। অরিন লাল ড্রেসটা প্যাক করাল। দামও জিজ্ঞেস করল না। ব্যাগটা হাতে নিয়ে বলল, কত হইছে? ৫,০০০ টাকা। ৫,০০০? চোখ বড় বড় করে। ওকে, ঠিক আছে, সমস্যা নেই। আমার স্বামীর অনেক টাকা আছে, সে দিয়ে দিবে। উনাকে ডাক দিন। অরিন দিহানের হাত জড়িয়ে বলল, ডাক দিব কেন, এই তো আমার স্বামী। হঠাৎ কেউ দিহানের হাত জড়িয়ে এমন কথা বলায় তাকিয়ে অরিনকে দেখে টাসকি খেল। শুকনো একটা ঢোক গিলে দোকানদারের দিকে তাকালো। দোকানদার ইয়া মোটা হা করে তাকিয়ে আছে। বুঝাই যাচ্ছে ৪৪০-এর উপরে শকট খেয়েছে দোকানদার। অরিন ৩২ পার্টি দাঁত বের করে বলল, আমার স্বামী এক্ষুনি আপনার সব টাকা পরিশোধ করে দিবে। এই উনাকে ৫,০০০ টাকা দাও তো। দোকানদার দিহানকে বলল, দিহান, তুই বিয়ে করে ফেলছিস? দিহান রাগী লুকে তাকিয়ে অরিনের হাত ধরে টেনে নিয়ে ওখান থেকে সরে একটু আড়ালে আসল। তারপর টাস করে অরিনের গালে একটা থাপ্পড় দিল, দিয়ে দাঁতে দাঁত চেপে বলল, ওই মেয়ে পেয়েছিস কি তুই? যখন যা খুশি তাই করবি? আমি আজই তোর নামে মামলা করব। এবং আজও তোকে আমি পুলিশে ধরিয়ে। বাকিটা বলতে পারেনি দিহান, তার আগেই অরিন সেদিনের তুলা পিকটা দিহানের সামনে তুলে ধরল। দিহান চোখ বড় বড় করে তাকিয়ে আছে। সত্যি সত্যি তার চেইন খোলা ছিল।
দিহান ফোন ধরতে যাবে তার আগেই অরিন ফোনটা সরিয়ে নিল। তারপর হাতে একটু থুথু নিয়ে দিহানের থেকে 3 গুণ জোরে সে একটা চড় মারল। মেরে হাত ঝাড়তে ঝাড়তে বলল, উফফ, জলে কেন? আপনার গাল জ্বলতেছে তো? এবার আসেন, সুন্দর করে টাকাটা দিয়ে যান, নয়তো ছবিটা নেটে ছেড়ে দিতে 1 মিনিটও লেট হবে না, বলে অরিন হাঁটা ধরল। দিহান তৎক্ষণাৎ অরিনের 1 পা জড়িয়ে ধরে কাদো কাদো হয়ে বলল, আপা, আপা গো, আপনি আমার আপা লাগেন, পিকটা ডিলিট করে দেন প্লিজ, মামলা করা তো দূরের কথা, আর জীবনে আপনারে মারব না আপা, আর জীবনে আপনারে তুই বলবো না, পিকচারটা ডিলিট করে দেন প্লিজ। অরিন দিহানের মাথায় হাত দিয়ে বলল, বেঁচে থাকেন স্বামী আমার, বেঁচে থাকেন, আমার সাথে উল্টা পাল্টা না করলে আমি নেটে ছাড়ব না, এবার উঠেন, কেউ দেখে ফেলবে। দিহান উঠল। অরিন আবার হাঁটা ধরল। দিহান খপ করে অরিনের হাত ধরে মিনতির স্বরে বলল, আপা, দোকানদার আমার আপন মামা লাগে, উনার সামনে এমন কিছু কইরেন না প্লিজ, আমি আপনার সব কথা শুনব, যা বলবেন তাই করব। আপা ডাকেন কেন? আমি আপনার বইন লাগি? দিহান দ্রুত কয়েকবার নাসূচক মাথা নাড়াল। অরিন বলল, আমি আপনার কি লাগি? জম? কি? না না না, আমার বোনের বান্ধবী, আমি জিজ্ঞেস করছি আপনার কি লাগি? দিহান মাথা নিচু করে কাদো কাদো হয়ে কিঞ্চিত স্বরে বলল, বউ। হুম। এই তো বুদ্ধিমান ছেলে। দিহানের বাহুতে চাপড় দিয়ে, মনে থাকবে তো আমি আপনার কি লাগি? জি। আজ থেকে আমি যা বলবো তাই শুনবেন, আমার সাথে কোনো ধরনের বেয়াদবি চলবে না, আমার সাথে উঁচু গলায় কথা বলা যাবে না, নয়তো ছবিটা এমন ভাইরাল হবে। আর হ্যাঁ, আমাকে দেখেই সালাম দিতে হবে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দোকান থেকে বেরিয়ে দিহান হাফ ছেড়ে বাঁচল। তার মামাকে অরিন বলেছে সে মজা করছিল, ভাগ্যি সেটা তার ছোট মামা, যদি বড়টা হতো তাহলে অক্ষরে অক্ষরে চালাকি বুঝাত। দোকান থেকে বেরিয়ে অরিন কই যেন গেছে, তাকে বলে গেছে এই ব্রিজের সামনে দাঁড়াতে, তাই সে তীব্র রোদের মাঝে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পরে অরিন আসল, আজ টিউশনির টাকা দেওয়ার কথা, সেটাই নিয়ে আসল। অরিন একটা গাছের নিচে ছায়ায় দাঁড়িয়ে দিহানকে ডাক দিল। দিহান ভীতুর মতো হেঁটে অরিনের সামনে এসে দাঁড়াল। অরিন বলল, 5,000 টাকার জন্য খারাপ লাগছে, রাইট? এবার বুঝেছেন নিশ্চয়ই, কাউকে কিছু দিতে হলে নিজের সামর্থ্য অনুযায়ী দিতে হয়। আমার টাকা কম ছিল তাই কম দামের জিনিস গিফট করেছিলাম, আপনার তো অনেক টাকা, আপনি নিশ্চয়ই কম দামের জিনিস কাউকে গিফট করবেন না, তাই দামিটা করালাম। এটা আপনি প্রতিশোধও বলতে পারেন, আবার এটা আপনি দান হিসাবেও ধরে নিতে পারেন। কাউকে কিছু বলতে তো আপনার মুখে বাধে না, আপনি নিশ্চয়ই এটাও বলে দিবেন এই মেয়েটা এই ড্রেস পরার যোগ্যতা রাখে না। তাহলে বলে দেই, সে গরিব হতে পারে, তার ইচ্ছে ছোট নয়, এই ড্রেসটা পরতে তার ইচ্ছে হয়েছে। এখন যদি এটার বদলে 1000টা ড্রেসও পায়, এটার জন্য তার একটা আক্ষেপ থেকে যাবে। হ্যাঁ, এই টাকা দিয়ে তাকে অনেক কিছু দেওয়া যেত, কিন্তু সেটা কতদিনের জন্য? বড় জোর 5-6 মাস সে সেটা ইউজ করত। কিন্তু এই যে এই ড্রেসটা, এটার কথা তার আজীবন মনে থাকবে, কারণ এটা তার স্বপ্নের ড্রেস ছিল। শখের জিনিস যতটা আনন্দ দেয় ততটা কিন্তু অন্যটা দেয় না আমাদের। যদি কোনোদিন পারি তো আপনার টাকাটা দিয়ে দিব, আপাতত এটা রাখেন। অরিন 1000 টাকার 2টা নোট বাড়িয়ে দিল দিহানের সামনে। দিহান বলল, এটা কি? আপনার থেকে 2000 টাকা ধার নিয়েছিলাম সেটা। থাক, লাগবে না, ওটা আপনি নিয়ে নিন।
জি না, আমি অন্যের টাকায় চলি না। যদি চলতাম তাহলে মানুষের বাড়িতে ফকিন্নি বেশে যেতাম না। কথাটা শুনে দিহানের খারাপ লাগল। মেয়েটাকে সেদিন এতগুলা কথা বলা ঠিক হয়নি। মেয়েটার গলা অন্যরকম শোনাচ্ছে। মনে হচ্ছে কথাটা বলতে গিয়ে তার কান্না পাচ্ছে। দিহান বলল, আসলে হঠাৎ করে আপনি আমার সাথে যা করলেন সেটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। তাই মনে জমা রাগ আপনার উপর ঝাড়তে গিয়ে আপনাকে এতগুলা কথা বলে দিছি। আমি এগুলা আপনাকে মন থেকে বলিনি। কষ্ট দিতে বলছি। জি জানি। এবার টাকাটা নিন। থাক, ওটা লাগবে না। আপনি কি আমার সাথে বেয়াদবি করছেন? দিহান তৎক্ষণাৎ টাকাটা হাতে নিয়ে বলল, না না না, নিচ্ছি তো। আমি কেন? আমার দাদাও আপনার সাথে বেয়াদবি করবে না। গুড বয়। আমি যদি আপনার উপর অধিকার কাটাতাম, বউয়ের দাবি করতাম, তাহলে আপনি যা করতেন সহ্য করে নিতাম। এভাবে কিছু করলে তো আমি সহ্য করব না। অবশ্যই তার শাস্তি দিব। কখনো বেয়াদবি করার চেষ্টা করবেন না। বেয়াদবি করবেন তো আজ যা হলো তার থেকে দ্বিগুণ কিছু হবে। আমি এখন যাচ্ছি। গুড বাই। অরিন যাওয়া ধরল। দুকদম এগুতেই কানে এল, অসভ্য মেয়ে একটা জানা। তরে ধরে রাখছে কিরা? অরিন রক্তিম চোখে পিছন ফিরে তাকাল। দিহান কথাটা বিড়বিড় করে বলেছে। অরিন শুনে ফেলবে বুঝেনি। শুকনো একটা ঢোক গিলে দিল এক দৌড়। দৌড়ে পালিয়ে গেল। আর জীবনে এই মেয়ের সামনে আসবে না সে। নয়তো তার অবস্থা শেষ করে দিবে। অনেক জায়গা দৌড়ে ক্লান্ত হয়ে হাঁটুতে ভর দিয়ে হাঁপাতে লাগল। তার মনে অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। একটা মেয়ে তাকে বিয়ে করল, অথচ কখনো বউয়ের অধিকার চাইল না। কি চায় এই মেয়েটা? নিশ্চয়ই এই বিয়ের পেছনে কোনো বর্ষর কারণ আছে। সেদিনের কথাগুলার প্রতিশোধ আজ কিভাবে নিল? কি সাংঘাতিক মেয়ে বাবা! প্রতিশোধ নেওয়ার কি স্টাইল! তন্দ্রার জন্য একটা শাড়ি কিনতে আসছিল আর পারল না কিনতে। তার মামার দোকান হলেও সে ফ্রিতে কিছু নেয় না, নয়তো নিতে পারত। হাতেও আর টাকা নাই। তন্দ্রা বলেছে শাড়ি না দিল সে রাগ করবে। আজ নিশ্চয়ই তন্দ্রার সাথে ঝগড়া হবে। কিন্তু তার খারাপ লাগছে না, তার শান্তি লাগছে। মনে হচ্ছে সে অনেক ভালো একটা কাজ করেছে। সত্যিই তো মানুষ গরিব হলে তো আর ইচ্ছে ছোট হয় না। তারও ইচ্ছে থাকে, তারও স্বপ্ন থাকে। মেয়েটা কত ভালো। হ্যাঁ, একটু ডেঞ্জারাস টাইপ, তবে খুব বুঝদার। অনেক বুঝে। তন্দ্রা হলে হয়তো বলতো এই পথের মেয়েটাকে এত দামে ড্রেস দিয়ে শুধু শুধু কেন টাকাটা নষ্ট করবে। অথচ এই মেয়েটা, তন্দ্রার আর এই মেয়েটার মাঝে কত পার্থক্য! ভাবতেই বুক ছিঁড়ে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসল দিহানের। পরের দিন দিহান নীল আর শাওন মিলে একটা রেস্টুরেন্টে ঢুকল। রেস্টুরেন্টে ঢুকা মাত্রই দিহানের চোখে পড়ল অরিন আর লুপা বসে আছে। অরিনকে দেখে দিহান উল্টা দিকে দৌড় দিল। আকস্মিক ঘটনায় নীল আর শাওন হতভম্ব হয়ে গেল। শাওন আর নীল দিহানের পিছনে দৌড় দিল। দুজন গিয়ে দিহানের দুহাত ধরে দিহানকে আটকাল। দিহান নিজেকে ছাড়াতে ছটফট করতে করতে বলল, ভাই দোহাই লাগে, প্লিজ আমাকে ছাড়। নীল বলল, আরে তুই এভাবে হঠাৎ দৌড় মারলি কেন? কই যাচ্ছিস? ছাড় ভাই, তোদের আল্লাহর দোহাই লাগে। দিহান, পাবলিক প্লেস এটা। পাগলামি করছিস কেন? শাওন, আমায় ছেড়ে দে ভাই। আমি টয়লেটে যাব। কাঁদো কাঁদো হয়ে। টয়লেটে যাবি তো ওইদিকে কই যাচ্ছিস? রেস্টুরেন্টের ভিতরেই তো ওয়াশরুম আছে। নীল, দেখ দিহান, সবাই তাকিয়ে আছে, চুপচাপ ভিতরে চল।
শাওন। বাধ্য হয়ে দিহান ভিতরে গেল। ভিতরে গিয়ে লুপা আর অরিনকে বসা দেখে নীলের মনটা খুশিতে নেচে উঠল। দিহানকে বলল, ওই দেখ লুপা এখানে, চল ওদের পাশে বসি। নীলের কথা লুপার কান পর্যন্ত পৌঁছাল। পাশ ফিরে তাকাতেই শাওনকে দেখে তার মুখে হাসি ফুটে উঠল। নীল, শাওন, দিহান এসে তাদের টেবিলে বসল। দিহান কাচুমাচু হয়ে বসল। তার হাত পা কাঁপছে। ভীতু চোখে বারবার অরিনের দিকে তাকাচ্ছে। অরিন এটা খুব এনজয় করছে। দিহানের দৌড়ে যাওয়াটা তার চোখ এড়ায়নি। অনেক কষ্ট করে হাসি চেপে রেখেছে সে। লুপা শাওনকে উদ্দেশ্য করে বলল, ভালো আছেন শাওন ভাইয়া? হ্যাঁ, খুব ভালো। তুমি? দিশা, ইসি সবাই ভালো আছে তো? জি, সবাই ভালো। আমাকে জিজ্ঞেস কর আমি কেমন আছি। নীল, কেমন আছেন? দাঁতে দাঁত চেপে, হে, খুব ভালো, একদম ফাটাফাটি। তুমি ভালো তো? জি, দাঁতে দাঁত চেপে, হাই। তুমি অরিন রাইট? শাওন, জি ভাইয়া। কেমন আছেন? অনেক ভালো। তুমি? জি, আমিও ভালো। হ্যাঁ হ্যাঁ, আমিও ভালো। নীল, আপনাকে কি ও জিজ্ঞেস করছে আপনি কেমন আছেন? দাঁতে দাঁত চেপে লুপা, এমনিতেই তো জিগাইতো, তাই আগে বলে দিল ম। লুপা নীলের দিকে তাকিয়ে ঠোঁট নাড়িয়ে অনেকগুলা গালি দিল। দিহান সামনে না হলে তাকে আচ্ছা করে কথা শোনাত। দিহান বারবার আর চোখে অরিনের দিকে তাকাচ্ছে। একবার অরিনের চোখে চোখ পড়ল। চোখ পড়তেই সোজা হয়ে বলে উঠল, আসসালামু আলাইকুম। হঠাৎ দিহানের এভাবে সালাম দেওয়া দেখে সবাই তার দিকে অবাক হয়ে তাকাল। দিহান ভয় কাচুমাচু হয়ে আছে। দেখে মনে হচ্ছে সত্যি সে কোনো বাঘের সামনে বসে আছে। এই দিহান, বসে আছিস কেন? যা। নীল, কই যাবে? লুপা, টয়লেটে যাবে, ওর হাগু পাইছে। নীল। দিহান বড় বড় চোখ করে নীলের দিকে তাকাল। নীল তার ৩২ পার্টি দাঁত বের করে হাসছে। নীলের কথায় সবাই কিঞ্চিত আওয়াজে হেসে উঠল। লুপা বলল, ছি, আপনি দেখি কোথায় কি বলতে হয় সেটাও জানেন না। এটা রেস্টুরেন্ট, এখানে এসব বলছেন? ছি ছি ছি, আমার কি দোষ বল? শাওনকে জিজ্ঞেস কর। তোমার ভাইয়ের এত বেশি চাপ দিছিল যে ও রেস্টুরেন্ট থেকে বাড়ির দিকে দৌড় দিছিল টয়লেট যাবে বলে। দিহান নীলের দিকে রক্তিম চোখে তাকাল। চোখ দিয়ে নীলকে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। অরিন অনেক কষ্ট করে নিজের হাসিটা চেপে রেখে বলল, আমার মনে হয় উনার তাড়াতাড়ি যাওয়া উচিত। উনাকে দেখে মনে হচ্ছে উনি খুব কষ্টে আছেন। শাওন আর নীল আর হাসি আটকাতে পারল না। দিহান যেন এবার ওদের খুন করেই ফেলবে। অগ্নি দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে আছে। এদিকে ভয়ে তার অবস্থা শেষ। সেদিন অরিন তাকে হাতে পায়নি, আজ যদি ওয়াশরুমে যায় অরিন যে গিয়ে খপ করে তার কলার চেপে ধরবে না, এটার কোনো নিশ্চয়তা নেই। দিহানের ইচ্ছে করছে নীলকে গলা টিপে খুন করতে। এই ছেলেটা নাম্বার 1 ফাজিল। এভাবে লাগামহীনের মতো তাকে অরিনের সামনে লজ্জা দিল। দিহান চুপচাপ বসে থাকল। কিছুক্ষণ পরে লুপা বিদায় নিয়ে চলে গেল। লুপা যাওয়ার একটু পরেই নীল, শাওন চলে গেল। দিহানকে যেতে বলছে সবাই, কিন্তু দিহান তোরা যা, আমি আসছি বলে বসে থাকল। বসে থাকা ছাড়া উপায় ছিল না। অরিন তার পা অরিনের পা দিয়ে চেপে রাখছে। সবাই চলে যাওয়ার পরে দিহানের ভয়টা আরও বেড়ে গেল। আজ যে অরিন তার কি অবস্থা করে ছাড়বে সেটা একমাত্র আল্লাহই জানে। দিহান অরিনের দিকে তাকিয়ে দুকয়েক শুকনো ঢোক গিলে গলা ভিজাতে চায়। কিন্তু তার গলা ভিজে না, গলা শুকিয়ে চৌকির হয়ে আছে। দিহান অরিনকে বলল, বিবি বিশ্বাস করেন? আমি আপনাকে অসভ্য বলি নাই, আমি আমাকে অসভ্য বলছি।
অরিন কিছু বলল না। ব্যাগে হাত দিতে যাবে তার আগেই দিহান খপ করে অরিনের হাত ধরে ফেলল। অনুরোধের স্বরে বলল, আর জীবনে বেয়াদবি করব না, প্লিজ মাফ করে দেন। আপনি যা শাস্তি দিবেন মেনে নিব, প্লিজ এমনটা করবেন না প্লিজ। অরিন ঠোঁটে হালকা হাসির রেখা টেনে বলল, হাত ছাড়ুন। একটা দরকারি জিনিস বের করছি, ফোন নয়। দিহান হাত ছেড়ে দিল। কিন্তু তার ভয় এখনো কাটেনি, মনে হচ্ছে এই বুঝি অরিন ফোন বের করে তার ছবিটা নেটে ছেড়ে দিবে। অরিন ব্যাগ থেকে একটা কাগজ বের করে দিহানকে বলল, ভালোই হলো আপনার সাথে দেখা হয়ে। এই কাগজটায় একটা সাইন করুন। এটা কিসের কাগজ? আগে সাইন করুন, তারপর বলছি। দিহান চুপচাপ সাইন করে নিল। এক কথায় অরিনকে ভয় পেয়ে এসে দ্বিতীয় প্রশ্ন করেনি। দিহান একটু সাহস জুগিয়ে বলল, সাইনটা কেন নিলেন? জেনে যাবেন কোনো একদিন। বাই বলেই অরিন উঠে দাঁড়িয়ে চলে গেল। দিহানের কাছে অরিন ধাঁধার মতো কঠিন। বারবার সে বুঝতে চায়, কিন্তু যত বুঝতে যায় ততই কঠিন হয়ে যায়। ছোট একটা দীর্ঘশ্বাস ছেড়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসল সে। বাসায় আসার পরে দেখল তার পরিবারের সবাই সোফাতে বসে টিভি দেখছে। দিহান উপরের দিকে পা বাড়ায়, তখন তার কানে ইসি ও দিশার চাপা হাসির স্বর আসে। দিহান পিছন ফিরে তাকিয়ে দেখে তার দিকে তাকিয়ে সবাই হাসছে। দিহান স্বাভাবিক স্বরে বলল, কিরে হাসছিস কেন তোরা? দিহানের প্রশ্নে ইসি হাসি থামিয়ে বলে, না হাসছি না, তুই টয়লেট সেরে নিচে আয়। তর অপেক্ষায় আমরা বসে আছি। জরুরি একটা আলাপ আছে। ইসির কথায় সবাই হেসে ওঠে। দিহান রাগী লুকে লুপার দিকে তাকাল। লুপা তার চশমা ঠিক করে কাচুমাচু হয়ে তার বড় মায়ের হাত আঁকড়ে ধরল। ভাইয়া, ওর দিকে এভাবে তাকাচ্ছিস কেন? ওর কি দোষ? তুই যদি ওর বন্ধুদের সামনে ওকে লজ্জায় ফেলিস তাহলে ও কি করবে? দিশা, ওই চুপ কর তোরা। এই কুপার বাচ্চা লুপা, আমি তরে বলছিলাম যে আমি টয়লেট যাব। বাসায় এসে একদম ঢুল বাজিয়ে দিল। আহা দিহান, ওরা ফাজলামো করছে, তুই সিরিয়াসলি নিচ্ছিস কেন? দিহানের মা, তুমি জান না আম্মু, তোমাদের এই এক একটা মেয়ে হচ্ছে বদের হাড্ডি। সবগুলাকে একদিনে বিয়ে দেওয়া উচিত। হ্যাঁ, আমাদের বিদায় করে তুই শান্তি ভিল্লায় বসে শান্তিমতো হাগু কর। ইসির কথায় সবাই হো হো করে হেসে উঠল। দিহান রাগে গিজগিজ করতে করতে উপরে চলে গেল। রুমে গিয়ে মাথায় হাত দিয়ে খাটে বসে পড়ল। তার মাথায় কিছুই আসছে না। কি করবে সে? এভাবে কি চুপ করে থাকাটা তার ঠিক হচ্ছে? এটা ছোট খাটো কোনো বিষয় নয়। কয়েকদিন পরে যখন তন্দ্রাকে বিয়ে করতে যাবে, তখন যদি বিয়ের দিন এসে মেয়েটা কাবিননামা দেখিয়ে ঝামেলা করে, তখন পুরো মিডিয়া জুড়ে ছড়িয়ে পড়বে পুলিশ অফিসার হানিফ চৌধুরীর ছেলের কর্মকাণ্ড দেখুন, গোপনে বিয়ে করে তাকে রেখে এখন প্রেমিকাকে বিয়ে। এরকম হাজারো নিউজ বেরোবে। তাদের পরিবারের মান সম্মান ডুবানোর জন্য এর থেকে বেশি আর কি লাগে? তাদের শত্রুপক্ষের জন্য এটা যথেষ্ট খুশির খবর হবে। হঠাৎ করে একটা মেয়ে এভাবে বিয়ে করল, অবশ্যই কোনো কারণ ছাড়া করেনি। এভাবে চুপ থেকে পড়ে যদি বিষয়টা বর্ষর বিপদ হয়ে দাঁড়ায়, তখন ভাবতেই বুকটা ভয় কেঁপে ওঠে দিহানের। শাওন আর নীলকে সবকিছু জানাতে হবে। অবশ্য শাওনকে একবার বলেছে, এখন আবার বলতে হবে। ওরা যদি কোনো সলিউশন দিতে পারে। দিহান নীলকে আর শাওনকে ফোন দিয়ে বাসায় ডাকল। এভাবে আর চলা যাবে না, এর একটা বিহিত করা দরকার। সৎ মা শব্দটা ছোট হলেও তার অবহেলা, অত্যাচারগুলা ছোট নয়। গর্ভধারিণী মায়ের মতো কি আর সবাই হতে পারে? কখনোই পারে না। প্রতিদিন কলেজ শেষে টিউশনিতে যায়। সন্ধ্যা হলে ক্লান্ত শরীর নিয়ে বাসায় ফিরে। তবুও তার বিশ্রাম নেই।
এসে রাতের জন্য রান্না করে একটু সময় পড়তে বসে। সামনে তার এইচএসসি এক্সাম, লেখাপড়ার প্রচুর চাপ। এদিকে টিউশনি না করলে তার হাতে টাকা আসবে না। টাকা না আসলে সে পরীক্ষার ফি দিবে কেমনে? কাল ৩,০০০ টাকা পেয়ে দিহানকে ২,০০০ দিয়ে দিল। বাকি ১,০০০ উকিলকে দিয়ে কাগজ লেখাল। এখন হাতে একটা টাকাও নাই। আরেক মাস না হলে টাকা হাতে আসবে না। রুমে ঢুকে ক্লান্ত শরীরটা বিছানায় এলিয়ে দেয়। দিন দিন শরীর দুর্বল হয়ে যাচ্ছে। অসুস্থতা ঝেঁকে বসেছে। ডাক্তার দেখানো উচিত, কিন্তু টাকা? ডাক্তার না হয় অন্য সময় দেখাবে। আপাতত কিছু টাকা দরকার, পরীক্ষার ফি দিতে হবে। আজ টিউশনিতে যায়নি, তার ১০০ টাকা কেটে যাবে বেতন থেকে। কলেজ থেকে বেরিয়ে লুপার সাথে রেস্টুরেন্টে গিয়েছিল। ওখানে দিহানের সাথে দেখা হল। দিহান নামক মানুষটার জন্য খুব খারাপ লাগছে তার। বারবার মনে হচ্ছে উনার সাথে এমন করা ঠিক হচ্ছে না। তাই আর মন চায়নি টিউশনিতে যেতে। অরিন শুয়া থেকে উঠে বুক ছিঁড়ে আসা একটা দীর্ঘশ্বাস ছেড়ে জহুরা বেগমের রুমে যায়। আজ কয়েকদিন ধরে উনি তার সাথে ভালোভাবে কথা বলছেন না। সেদিন লুপাদের বাসা থেকে ফিরতে রাত ১টা বেজে গেছিল। রাত করে আসায় অনেক কথা শুনিয়েছেন তাকে। তার গায়ে নতুন ড্রেস দেখে আরও বেশি কথা শুনান। একসময় অরিন রেগে যায় আর উনার সাথে তর্ক ধরে। ব্যাস হয়ে গেল উনার মারামারি শুরু। একজন মহিলার সাথে কথা বলছিলেন জহুরা বেগম, অরিনের উপস্থিতিতে দুজনই কেঁপে ওঠেন। অরিনের বুঝতে দেরি হয়নি তাকে নিয়েই কথা হচ্ছিল। রুমে ঢুকে মাথা নিচু করে জহুরা সামনে দাঁড়িয়ে বলে, মা, কিছু কথা ছিল। কি কথা? কপাল কুঁচকে অরিন জহুরার পাশে বসে থাকা মহিলার দিকে তাকাল। তারপর বলল, একটু বাইরে আসো। জহুরা গম্ভীর গলায় বললেন, যা বলার এখানে বল। আমি কোথাও যেতে পারবো না। অরিন কিছুক্ষণ চুপ থেকে বলল, আমার কিছু টাকা লাগবে মা। কেন? টাকা দিয়ে তুই কি করবি? টিউশনি যে করছো, একটা টাকা সংসারে লাগাচ্ছ? পাশের মহিলার দিকে তাকিয়ে, আচ্ছা আপনি বলেন আপা। আমার ৩টা বাচ্চা আছে, জামাই নাই। এগুলারে আমি কেমনে চালাবো? এই সংসার সবকিছু আমি কেমনে চালাবো? আমার যে বড় মেয়েটা আছে, থাকে তো আমি একটা টাকাও দেই না, সে তার টাকায় চলে। তাহলে একে দিতে হবে কেন? সে নিজে চলতে পারে না? এই যে খাচ্ছে দাচ্ছে, এসব কেমনে কি আনা হচ্ছে? এই হিসাবটা কি মেয়েটা রাখে? এই ৩ বছর ধরে যে টাকা কামাই করে একটা টাকা আমার হাতে দিয়ে বলছে যে এই নাও, এটা সংসারে লাগাও। বুঝলেন আপা, সবই আমার কপাল। অরিনের আর দাঁড়িয়ে থাকার ক্ষমতা হল না। চলে আসল ওখান থেকে। রুমে এসে দরজা বেজিয়ে দরজায় পিঠ ঠেকে কাঁদতে লাগল। একটা কথার বদলে এতগুলা কথা শুনিয়ে দিল না। নিজের মায়ের কাছে আবদার করলে কি তিনি এমন করতেন? চোখের পানিটা মুছে নিজেকে শক্ত করে উঠে দাঁড়াল অরিন। আলমারি থেকে এক জোড়া স্বর্ণের দুল বের করল। সেদিন বিক্রি করতে গেছিল, ২০,০০০ দাম বলেছে। দামে তার হয়নি, তাই আর বিক্রি করেনি। আজ মনে হচ্ছে এটা বিক্রি করা ছাড়া কোনো উপায় নেই। শেষমেশ তার মায়ের শেষ স্মৃতিটাও ধরে রাখতে পারবে না। দুল জোড়া বুকে জড়িয়ে ফুপিয়ে কেঁদে উঠে অরিন। এটাতে তার মায়ের গন্ধ লেগে আছে, কিন্তু এটা ধরে রাখার শক্তি তার নেই। ফোনের রিংটোন শুনে চোখের পানিটা মুছে দুল জোড়া জায়গা মতো রেখে এসে ফোন তুলল। আসসালামু আলাইকুম আপু, কেমন আছিস? ভেজা গলায়। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো। তুই? আমিও খুব ভালো আছি আপু। কিঞ্চিত কাপা গলায়। তোর গলা এমন শোনাচ্ছে কেন রে অরি? তুই সত্যি ভালো আছিস তো? হ্যাঁ রে আপু, আমি খুব আছি, অনেক বেশি ভালো। কেঁদে কেঁদে
অরি, কাঁদছিস কেন? ওই মহিলা তোকে আবার মারছে? আমার কোথাও যাওয়ার জায়গা নাই কেন রে আপু? কেন আমি এত নিঃস্ব? এই বিশাল পৃথিবীতে আমার একটা আশ্রয়স্থল নাই কেন বলবি? বলেই হাউমাউ করে কেঁদে উঠে অরিন। কাঁদবি না, একদম কাঁদবি না। কে বলেছে তরও কেউ নাই? আমি আছি তো। তুই তো আমার থেকেও অসহায় রে আপু। না রে, ভালোই আছি আমি। এবার বল কি খবর ওইটার? কান্নাজড়িত কণ্ঠে। আপু, একটা ভুল করে ফেলছি রে। কি করছিস? ওই লোকটা লুপার কাজিন। কি? লুপার কাজিন মানে? আমাকে আগে বলিসনি কেন? হ্যাঁ রে আপু, আমি আগে জানতাম না। লুপার বার্থডেতে গিয়ে জানছি। তোকে ফোন দিতে চাইছিলাম, আমার ব্যালেন্স ছিল না। তুইও ফোন দিসনি এই কয়দিন, তাই আর বলা হয়নি তোকে। একটা বিপদ থেকে বাঁচতে গিয়ে আরেকটা বিপদ ডেকে আনলাম। জানিস আপু, উনি আমার সাথে খুব খারাপ বিহেভ করেন। আমার খুব খারাপ লাগে, কিন্তু কিছু বলতে পারি না। কেন বলবি না? ও তোর সাথে খারাপ বিহেভ করবে কেন? তুই চুপ থাকবি কেন? তুই প্রতিবাদ করবি? দোষ তো আমার আপু, আমি তো উনার জীবনে গেছি। আমার তো বুঝতে হবে উনার সাথে যা হয়েছে সেটা উনি মেনে নিতে পারছেন না, তাই উনি এমন করছেন। উনার সব রাগ ঝাড়ছেন, কিন্তু মনকে বুঝাতে পারি না আপু, কষ্ট হয়। তবে জানিস আপু, আমি মুখে কিছু বলি না ঠিক আছে, কিন্তু আমি শাস্তি দিয়ে বদলা নেই। ওমা, কিভাবে? অরিন চোখের পানিটা মুছে একে একে সবকিছু বলল। সব শুনে ফোনের ওপাশের জন বলল, তোর এসব ঠিক হচ্ছে না অরি। আর ওর টাকা এভাবে খরচ করানো, এটা মোটেও ঠিক হয়নি অরি। একদম উচিত হয়েছে। আরও হবে। আমাকে এত এত কথা বলার শাস্তি আমি এভাবেই দিব। আমি তোকে 5,000 টাকা দিয়ে দিব, তুই তার টাকাটা ফিরিয়ে দিবি। মোটেও না। আমি শুধু 2,000 টাকা ধার নিছিলাম, সেটা ফিরিয়ে দিছি। আর তুই কেন আমাকে টাকা দিবি? নিজেই চলছিস টানাহেচড়া করে, আবার আমায় দিবি? আমার কাছে যেটা পায় সেটা দিয়ে দিছি। আর ওই 5,000 দিয়ে তো উনি দান করছে, আমারে তো দেয় নাই। উনি তো খুব বড়লোক মানুষ, অনেক বড় বড় কথা বলে। তাই উনাকে বুঝিয়ে দিল কাউকে কিছু দিল নিজের সামর্থ্য বুঝে দিতে হয়। ভালো করছিস। হুম। আপু, আমার খারাপ লাগছে উনার জন্য। মাঝে মাঝে নিজের কথাটাও ভাবা উচিত অরি। ভুলে যাবি না সেদিনের কথা। হুম। ভালো থাকিস, পরে কথা হবে। হুম। চলবে।